হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু A to Z পরীক্ষা। তো তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মাধ্যমিকের জীববিদ্যার একদম প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়টা স্টার্ট করছি। তো অধ্যায়টা হলো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তাই তো? অধ্যায়টার নাম কি? জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। ঠিক আছে, যদি আমরা ইংলিশে বলি, ইংলিশে কি আছে? এটার নাম হলো কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম। তো দেখো, এই চ্যাপ্টারটা শুরু করতে গেলে প্রথমেই তোমাকে যে জানতে হবে যে জিনিসটা, প্রথম যে আর কি ইউনিট, প্রথম যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কি? উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। প্রথম বিষয় হলো উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান। দেখো, এটা বলতে গেলে তোমাদের প্রথমে বুঝতে হবে সংবেদনশীল জিনিসটা কি। সংবেদনশীলতা বা সাড়া প্রদান এই জিনিসটা কি? মানে কোনো একটা বিষয়ে কে কতটা সেন্সিটিভ। কোনো একটা বিষয়ে কে কতটা সেন্সিটিভ। বলি না, আমরা বলি যে ও খুব সেন্সিটিভ। হ্যাঁ, স্কুলে দেখবে অনেকে বলে যে ও খুব সেন্সিটিভ, ওর সঙ্গে ইয়ার্কি করিস না, এরকম একটা ব্যাপার। তার মানে কি, কেউ হয়তো অল্পতেই কান্না করে দিল, হ্যাঁ, কেউ হয়তো একটু মজাতেই খুব হেসে ফেললো, মানে কি সেন্সিটিভ। কোনো একটা জিনিসের অ্যাগেনস্টে তার রেসপন্সটা কীরকম হচ্ছে। তো এখানে আমরা কোনো প্রাণী নিয়ে বা অ্যানিম্যাল বা হিউম্যান বিং নিয়ে পড়বো না, আমরা পড়বো উদ্ভিদ নিয়ে। ঠিক আছে, উদ্ভিদের সংবেদনশীলতা, উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করছে। উদ্ভিদ তো আমরা দেখতে পাচ্ছি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, ঠিক আছে, গাছকে আমরা যেখানে লাগিয়ে দিচ্ছি সেখানেই ও বড় হচ্ছে, ঠিক আছে। তাহলে সে কিভাবে তার সাড়াটা প্রদান করছে, সে কিভাবে সংবেদনশীলতা, সে তার অ্যাগেনস্টে কীভাবে রেসপন্স করছে, এই জিনিসটা আমাদেরকে এবার জানতে হবে। তো যদি বলা হয় সংবেদনশীলতা কি, সংবেদনশীলতা বলতে গেলে তোমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, 1 নম্বরের মধ্যে যে সংজ্ঞাটা লেখো সংবেদনশীলতা, যে পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলো শনাক্ত করে সেই অনুযায়ী যে সাড়া প্রদান করার ক্ষমতা, তাকেই বলা হচ্ছে হলো সংবেদনশীলতা। তাহলে সংবেদনশীলতা বলতে আমরা কি বুঝছি? পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলি শনাক্ত করে সেই অনুযায়ী সাড়া প্রদান। বাইরে থেকে হয়তো একটু সাউন্ড আসছে, একটু ইগনোর করো, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, পরিবেশের বিভিন্ন পরিবর্তনগুলো শনাক্ত করা। বিভিন্ন পরিবর্তন বলতে এখানে কি বলা হয়েছে? ধরো যখন দিনের বেলা কি কি থাকছে? সূর্যের আলো, আর কি থাকছে? তাপ, ঠিক আছে। এই যে সূর্যের আলো, তাপ, এগুলো রয়েছে, এগুলোর অ্যাগেনস্টে উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করছে? যে না, এখন দিনের বেলা হয়ে গেছে, আলো আছে, সূর্যের তাপ আছে, আমাকে কি করতে হবে? খাদ্য তৈরি করতে হবে, ঠিক আছে, খাদ্য তৈরি করতে হবে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলি? এই প্রসেসটাকে আমরা বলি হলো সালোক সংশ্লেষ, তাই তো? এই প্রসেসটাকে আমরা কি বলি? সালোক সংশ্লেষ। তাহলে এই যে এবার মনে করলো যে অন্ধকার হয়ে গেল, তার রাত হয়ে গেল, সন্ধে হয়ে গেল, উদ্ভিদ তখন সেন্স করলো কি যে না, এখন রাত হয়ে গেছে, এখন আর সূর্যের আলোও নেই, তাপও নেই, ঠিক আছে। তাহলে আমরা এখন কি খাদ্য তৈরি করতে পারবো না। আমাদেরকে এখন কি প্রক্রিয়া করতে হবে? আমাদেরকে এখন শ্বসন প্রক্রিয়া করতে হবে,
ঠিক আছে। এছাড়াও আরও অনেক সংবেদনশীলতা রয়েছে, ঠিক আছে। ধরো যেমন ওই যে সানফ্লাওয়ার, যেটা আর কি, সানফ্লাওয়ারটা সূর্যের দিকে মুখ, সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে ওপেন হয়, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, এটা হলো মেইন সংবেদনশীলতার বেস, ঠিক আছে। এবার পরীক্ষাতে তোমাদের কি কি জিনিসগুলো জানতে হবে, এক হলো সংবেদনশীলতার সংজ্ঞা, এটা গেল। নেক্সট এবার বলেছে যে এই যে উদ্দীপনা, পরিবেশের যে বিভিন্ন জিনিসগুলো যে শনাক্ত হচ্ছে, এই শনাক্ত হতে উদ্ভিদকে সাহায্য করছে কি, শনাক্ত করার জন্য উদ্ভিদকে সাহায্য করছে হলো উদ্দীপক। যে টেম্পারেচার বাড়লো, এটা কি করে সেন্স করবে, কার সাহায্যে সেন্স করবে, যার সাহায্যে সেন্স করবে তাকে কি বলা হচ্ছে, উদ্দীপক, ঠিক আছে। যার সাহায্যে সেন্স করবে। আমাদের মনুষ্য শরীরেও কিন্তু এরকম অনেক উদ্দীপকরা আছে যেটা কি করে, সেন্স করে যে কখন গরম লাগছে, কখন ঠান্ডা লাগছে, কখন আমরা জল খাবো, কখন জল খাবো না, সমস্ত বিষয় সেন্স করছে আমাদের এই উদ্দীপক, যেটাকে ইংলিশে বলে রিসেপ্টর, গ্রাহক। মানে এই উদ্দীপনাগুলো গ্রহণ করছে, ঠিক আছে। আর উদ্দীপনা যেটা আছে সেটা কি, স্টিমুলাস। উদ্দীপনাটাকে বলা হচ্ছে হলো স্টিমুলাস, ঠিক আছে। এবার এই যে উদ্দীপক, এই উদ্দীপক আবার দু ধরনের হয়, ঠিক আছে। উদ্দীপক হলো দু ধরনের, কি কি, একটা হলো বাহ্যিক উদ্দীপক, আর একটা হলো অভ্যন্তরীণ উদ্দীপক। এবারে দেখো বাহ্যিক উদ্দীপক, বাহ্যিক কথাটা থেকে আমরা কি বুঝতে পারছি, বাইরের দিক বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই উদ্দীপকগুলো কি করছে, এই উদ্দীপকগুলো হলো বাইরে উৎপন্ন হচ্ছে, জীবদেহের বাইরে, এবং তাকে বলা হচ্ছে হলো বাহ্যিক উদ্দীপক, ঠিক আছে। আর অভ্যন্তরীণ মানে কি, যেটা হলো ভেতরেই রয়েছে, জীবদেহের ভেতরে। তাহলে বাহ্যিক মানে হলো জীবদেহের বাইরে, আর অভ্যন্তরীণ মানে হলো জীবদেহের ভিতরে, ঠিক আছে। জীবদেহের ভেতরে কি কি, যেমন দেখো কোনো একটা হরমোন, উদ্ভিদ হরমোন, তোমরা এরপরে পড়বে এগুলো, যেমন উদ্ভিদ হরমোন অক্সিন, ঠিক আছে, কি করছে, উদ্ভিদকে বাড়তে সাহায্য করছে, জিব্বারেলিন একরকমভাবে সাহায্য করছে, ঠিক আছে। আর বাহ্যিক কি, বাহ্যিক ধরো তাপ, সূর্যের তাপ, এটা বাহ্যিক উদ্দীপক, সূর্যের আলো বাহ্যিক উদ্দীপক। তারপরে ধরো স্পর্শ, তুমি লজ্জাবতী গাছের পাতায় টাচ করলে সেটা কি হলো, মুদে গেল, তাই তো, সেটাকে বলা হচ্ছে কি বাহ্যিক, স্পর্শ উদ্দীপক, স্পর্শ যে সেন্স, ঠিক আছে। তাহলে বাহ্যিক উদ্দীপক কি, অভ্যন্তরীণ উদ্দীপক কি বোঝা গেল। আচ্ছা, নেক্সট দেখো তোমাদের রয়েছে হলো চলন। নেক্সট তোমাদের যেটা পড়তে হবে সেটা হলো চলন, পরীক্ষায় একদম ইম্পর্টেন্ট যে জায়গাটা, ঠিক আছে। দেখো চলন, উদ্ভিদের চলনকে তিনটে ভাগে ভাগ করা যায়। উদ্ভিদের চলন, ঠিক আছে। এটার তিনটে ভাগ, কি কি, একটা হলো ট্যাকটিক চলন, একটা হলো ট্রপিক চলন, একটা হলো ন্যাস্টিক চলন, ঠিক আছে। ট্যাকটিক চলন, ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। এবার ট্যাকটিক চলন, ট্যাকটিক চলনটা আবার কি, ট্যাকটিক চলনেরও আবার অনেক ভাগ আছে, কি কি আছে দেখো। এক নম্বর আছে ফোটোট্যাকটিক, ফোটোট্যাকটিক নাম থেকে মনে রাখবে, ফোটো, PHOTO, ফোটো মিন্স এখানে হলো আলো,
মানে আলোর জন্য যে চলনটা হচ্ছে, যে ট্যাকটিক চলন হচ্ছে, তাকে আমরা বলছি কি? তাকে আমরা বলছি হলো ফোটোট্যাকটিক। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, এবার আমরা দেখব হলো ট্যাকটিক চলন জিনিসটা কি, কাকে বলে। ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনে দেখো কি হয়, কোনো একটা বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদাঙ্গের যখন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে হলো ট্যাকটিক চলন। তাহলে মূল কথা কি? এটা মূল কথা হলো বহিস্থ উদ্দীপক, একটা বহিস্থ উদ্দীপক থাকবে। বিষয়গুলো কি বলো তো, তুমি যদি না বুঝে মুখস্থ করো, পরীক্ষা হলে গিয়ে দেখবে একটা দুটো ওয়ার্ড মনে পড়বে না, সংজ্ঞা লিখতে ভুলে যাবে। তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে কিন্তু এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। ঠিক আছে? কি কি জিনিস, আমাকে যদি ট্যাকটিক চলন পরীক্ষার সংজ্ঞা লিখতে হয়, আমাকে কোন কোন জিনিস, কোন কোন টার্মগুলো মাথায় রাখতে হবে। একটা হলো বহিস্থ উদ্দীপক। ঠিক আছে? বহিস্থ উদ্দীপক, তাহলে বহিস্থ উদ্দীপক কী করছে? প্রভাব ফেলছে, এবং এই বহিস্থ উদ্দীপকের প্রভাবে রেসপন্সটা কি হচ্ছে? রেসপন্সটা হচ্ছে হলো সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন। রেসপন্সটা কি? সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন। ঠিক আছে? বহিস্থ উদ্দীপক দেওয়া হচ্ছে, এর প্রভাবে কি ঘটছে? সমগ্র উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? এবার যখন এই সমস্ত উদ্ভিদ দেহের স্থান পরিবর্তন হলো, এটাকে আমরা বলছি হলো ট্যাকটিক চলন। এটার আরেকটা নাম কি? আরেকটা নাম হলো ট্যাকটিক্স। ট্যাকটিক্স আরেকটা নামও আছে এটার, সেটাকে বলা হয় হলো প্যারাটনিক চলন। প্যারাটনিক চলন। ঠিক আছে? এবারে এই তাহলে দেখো কি কি পেলাম? বহিস্থ উদ্দীপক, এর প্রভাবে কি হচ্ছে? সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন। তাহলে যদি আমরা এখন বলি যে ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলো কি কি হবে? বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে আমরা কি পাবো? দেখো, প্রথম বৈশিষ্ট্য তাহলে কি হবে? উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, মানে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন হয়। তাহলে কি হবে? উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন। বৈশিষ্ট্যও কিন্তু আলাদা করে মুখস্থ করার প্রয়োজন পড়ে না। ঠিক আছে? তোমরা দেখো ক্লাসটা দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। তোমাদের এটা একদম পার্ট 1 পার্ট 2 করে চলবে। ঠিক আছে? পুরো জীবন বিজ্ঞানটা আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো, একদম 2025-এর মাধ্যমিকের আগে এটা পুরো কমপ্লিট করে দেবো। দেখো, উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন। সামগ্রিক স্থান পরিবর্তন মানে কি? তুমি ধরো এক জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়াচাড়া করছো, তাই তো? তাহলে সেটাকে কি বলা হবে? তোমার হাত পায়ের কি ঘটছে? হাত পায়ের ঘটছে চলন। কিন্তু তুমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে চলে যাও, সেটাকে কি বলা হবে? গমন। তাহলে উদ্ভিদাঙ্গ যখন সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করছে, সমগ্র উদ্ভিদটাই যখন স্থান পরিবর্তন করছে, তখন আমরা সেটাকে কি বলবো? এখানে কি ঘটছে? গমন সম্পন্ন হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো, এই যে সংজ্ঞাটা আমরা বললাম, সংজ্ঞা থেকে কিন্তু আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। মানে 1 নম্বর বৈশিষ্ট্যটা তোমাদের কিন্তু আর আলাদা করে মুখস্থ করতে হবে না, শুধু এইটুকু মনে রাখলে তোমরা একটা বৈশিষ্ট্য লিখে ফেলতে পারছো। এবং এই যে একটা বৈশিষ্ট্যের ফার্স্ট লাইন থেকে পরের লাইনটা তোমরা এমনিই বুঝতে পারছো, এটা কিন্তু মুখস্থ করতে হচ্ছে না। যে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন হচ্ছে, এখানে তো এক জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়ছে না, যে এক জায়গায় দাঁড়িয়ে হাত পা নাড়ছে, হ্যাঁ, এরকম তো না, সামগ্রিকভাবে স্থান পরিবর্তন। তাহলে সেটাকে আমরা কি বলবো? গমন। ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখো 2 নম্বর বৈশিষ্ট্য, এটাও আমরা কিন্তু মুখস্থ করব না।
দেখো 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেছে, এখানে কি আছে, বহিস্থ উদ্দীপক। ঠিক আছে, তাহলে এই চলনটা কি দ্বারা হচ্ছে, ট্যাকটিক চলন কি নির্ভর, বহিস্থ উদ্দীপক নির্ভর। ঠিক আছে, তার মানে কি একটা বহিস্থ উদ্দীপকের প্রয়োজন হয় যে এই সামগ্রিক স্থান পরিবর্তনের জন্য। 2 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। এইবারে আমরা দেখব হলো একটু উদাহরণ দিয়ে একটা বৈশিষ্ট্য দেওয়া যায় নাকি, যে কাদের ক্ষেত্রে এগুলো দেখা যাচ্ছে। এটা কোথায় দেখা যায়, দেখো অনুন্নত জলজ উদ্ভিদে দেখা যায়। এই জিনিসটা তোমাদের মুখস্থ করতে হবে। অনুন্নত জলজ উদ্ভিদে দেখা যায়। ঠিক আছে, আবার কি আর একটা কোথায় ঘটে, উদ্ভিদের জনন কোষে। জনন কোষে এই চলন হয়। ঠিক আছে, তাহলে অনুন্নত জলজ উদ্ভিদে দেখা যায়, আর কি উদ্ভিদের জনন কোষে এই চলন হয়। এবারে দেখো এই যে ধরো এই যে চলন বা এই যে গমন, উদ্ভিদের যে সামগ্রিকভাবে স্থান পরিবর্তন, আমরা যখন মানুষরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, কিসের সাহায্যে যাচ্ছি, আমাদের এই পা, তাই তো, পায়ের সাহায্যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি আমরা। তাহলে উদ্ভিদের যখন চলন ঘটছে, এই ধরনের চলন ট্যাকটিক, এটা কিসের সাহায্যে ঘটছে, উদ্ভিদের চলনে সাহায্য করছে হলো সিলিয়া বা ফ্ল্যাজেলা। এই নামটা মনে রাখবে, সিলিয়া বা ফ্ল্যাজেলা এই চলনে সাহায্য করে। তাহলে সিলিয়া বা ফ্ল্যাজেলা কি করে, এই চলনটাতে সাহায্য করে। আচ্ছা, এবারে হলো ট্যাকটিক চলনের প্রকারভেদ। একটা প্রকারভেদ আমি আগেই বলেছি, এবার দেখো আর কি কি প্রকারভেদ রয়েছে। প্রকারভেদ 1 নম্বর আসছে কি, 1 নম্বর আসছে ফোটোট্যাকটিক। নামের সঙ্গে মিল পাবে, আমি সব ট্রিক্স বলে দেব। ফোটোট্যাকটিক, এখানে আমরা কি পাচ্ছি, টার্মটা ফোটো মানে আলো। তাহলে ফোটোট্যাকটিকে কি হবে, এটা কি আলোর অভিমুখে চলন, এটা হবে আলোর অভিমুখে চলন, ফোটোট্যাকটিক। ঠিক আছে, নেক্সট 2 নম্বর আসছে কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক, কারোর যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে, আমি নেক্সট আবার যখন নেক্সট পার্টটা দেবো, সেই যে জায়গাগুলো তোমাদের অসুবিধা হয়েছে সেই পার্টের ওপর আমি আবার ওইটুকু জায়গা তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, কারণ দেখো তোমরা যদি কমেন্ট করে না বলো, তোমাদের সঙ্গে তো আমার কমিউনিকেশন হবে না। যদি তোমরা সামনে থাকতে, আমি বলতাম, না বুঝতে পারতে সঙ্গে সঙ্গে বলতে, আমি ডাউটস ক্লিয়ার করে দিতাম। কিন্তু তোমাদের এখানে ডাউটস ক্লিয়ার করতে গেলে, আমার সঙ্গে কমিউনিকেট করতে গেলে কমেন্ট করতে হবে। তো কমেন্টে লিখবে যে কোন জায়গাটা বুঝতে পারো, একদম ছোট জায়গা হলেও হবে, কোনো অসুবিধা নেই। বা ধরো আমি বুঝিয়েছি তাও তোমার বুঝতে অসুবিধা হচ্ছে, ম্যাম এটা আরেকবার রিপিট করে দিলে ভালো হয়, সেটাও আমাকে জানাবে। আমি সেই জায়গাটা ডিসকাস করে তারপরে আবার নেক্সট ক্লাসটা কিন্তু স্টার্ট করব। ঠিক আছে, তো কোনো রকম অসুবিধা হোক বা ভিডিওটা কেমন লাগলো সেটা জানানোর জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, কেমোট্যাকটিক, কেমোট্যাকটিক মানে কি, দেখো কেমো কথাটা কি, কেমো, এটাকে যদি আমরা ইংলিশে লিখি কীরকম হবে, CHEMO, তাই তো। তো এটার সঙ্গে আমরা কি রিলেট করতে পারি, কেমিক্যাল। এটা ট্রিক্স মনে রাখতে পারি, কেমো থেকে কেমিক্যাল। কেমিক্যাল মানে কি, রাসায়নিক। কেমিক্যাল মানে হলো রাসায়নিক। তাহলে এটা কি হবে, এটা হবে হলো
রাসায়নিক পদার্থের অভিমুখে চলন। তাহলে এটা কি হবে? রাসায়নিক পদার্থের অভিমুখে চলন হলো কেমোট্যাকটিক। তাহলে দেখো তোমাকে কিন্তু এটা আলাদা করে মুখস্থ করতে হচ্ছে না, এই যে নামের থেকে কিন্তু তুমি এটা বুঝে যাচ্ছ। 3 নম্বর কি বলেছে? 3 নম্বর দেখো থার্মোট্যাকটিক। থার্মোট্যাকটিক। তাহলে এখানে আমরা ট্রিক্সের জন্য কোন ওয়ার্ডটাকে তুলে নেব? থার্মো। যদি এটা আমরা ইংলিশে লিখি কেমন হবে? থার্মো। এটার থেকে আমরা কি লিখতে পারি? থার্মোমিটার। ঠিক আছে, ট্রিক্সের জন্য এটার থেকে আমরা কি লিখতে পারি? থার্মোমিটার। এবার বলো থার্মোমিটারটা কি কাজে লাগে? থার্মোমিটার দিয়ে আমরা কি দেখি? তাপমাত্রা, তাই তো? থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা দেখি। তাহলে থার্মোট্যাকটিক বলতে আমরা কি বোঝাই? উষ্ণতার অভিমুখে চলন। উষ্ণতার অভিমুখে চলন মানে উষ্ণতা অনুযায়ী এই চলনটা ঘটবে, এটাকে বলা হচ্ছে থার্মোট্যাকটিক। ঠিক আছে, নেক্সট কি আসছে? হাইড্রোট্যাকটিক। হাইড্রোট্যাকটিক এটাও আমরা ট্রিক দিয়ে বুঝবো। প্রথম ওয়ার্ড কি পাচ্ছি? হাইড্রো। ঠিক আছে, HYDRO, হাইড্রো। হাইড্রো মানে হলো জল। কীভাবে মনে রাখবে? জলের সংকেত কি? H2O। এখানে কি কি আছে? হাইড্রোজেন প্লাস অক্সিজেন, তাই তো? তাহলে হাইড্রো থেকে আমরা কি বলতে পারি? হাইড্রোজেন। তো হাইড্রোজেন দিলেই মনে রাখবে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন দিয়ে জল। ঠিক আছে, তাহলে এটা কি হবে? জলের স্রোতের অভিমুখে চলন। জলস্রোতের অভিমুখে চলন, এটা হলো হাইড্রোট্যাকটিক। ঠিক আছে, এবার তোমাদের এখানে উদাহরণ হিসেবে মানে এক্সাম্পল কোনটা বেশি পড়তে হবে? মানে সিলেবাসে আছে ফোটোট্যাকটিকটা। ঠিক আছে, তাহলে আলোক উদ্দীপকের প্রভাবে যে চলনটা ঘটছে আলোর জন্য সেটাকে বলা হচ্ছে ফোটোট্যাকটিক। এবার এটার কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমরা এখানেই দেখে নিই। ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ঠিক আছে, এগুলো ইত্যাদি। এগুলো কি? এগুলো হলো সব শৈবাল। ঠিক আছে, এগুলো হলো শৈবাল। এদের কি আলোর উৎসের দিকে এগিয়ে যায়, কিন্তু উষ্ণতা বৃদ্ধির কারণে তীব্র আলো থেকে এরা দূরে সরে যায়। এরা আলোর উৎসের দিকে যায়, কিন্তু তীব্র আলোর দিকে এরা কিন্তু যায় না। তাহলে এটা হলো ফোটোট্যাকটিক। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, ট্যাকটিক হলো এরপরে তোমাদের কি আছে? এরপরে আছে হলো ট্রপিক চলন। এরপরে আছে হলো ট্রপিক চলন। দেখো ট্রপিক চলন কি কি ধরনের হয়? 3 ধরনের হয় ট্রপিক চলন। ঠিক আছে, কি কি? 1 নম্বর হলো ফোটোট্রপিক। দেখো যারা তোমরা ট্যাকটিক চলনের প্রকারভেদগুলো ভালো করে বুঝেছো তারা ট্রপিক চলনের এগুলোর সংজ্ঞা নিজেরাই লিখতে পারবে। ফোটোট্রপিক তার মানে কি? উদ্ভিদাঙ্গের এই চলনটা কি হবে? যখন বহিস্থ উদ্দীপক মানে আলোর দ্বারা হবে, আলোর উদ্দীপকের দ্বারা যখন নিয়ন্ত্রিত হবে তখন তাকে বলবে ফোটোট্রপিক।
নেক্সট রয়েছে জিওট্রপিক। এটা বলা হয়নি, এটা ওখানে ছিল না, এটা আমি বলে দিচ্ছি। জিওট্রপিক, এখান থেকে আমরা কি পাচ্ছি? জিও, তাই তো? জিও থেকে আমরা কি পাই? জিওগ্রাফি। তো জিওগ্রাফি বলতে গেলেই প্রথমে আমাদের কি মাথায় আসবে? পৃথিবী, তাই তো? পৃথিবী বলতে গেলে আমাদের কি জানতে হবে? মাধ্যাকর্ষণ, যেটার জন্য সমগ্র পৃথিবীটা ঠিকঠাক রয়েছে, মাধ্যাকর্ষণ, পৃথিবীর যে টান, তাই তো? তাহলে এই যে মাধ্যাকর্ষণ, জিওট্রপিক চলন মানে কি? যখন এই যে অভিকর্ষণ, মাধ্যাকর্ষণের আরেকটা নাম কি? অভিকর্ষ। তো অভিকর্ষ বলের দ্বারা যখন একটা উদ্ভিদাঙ্গের চলন নিয়ন্ত্রণ হবে তাকে বলছে হলো জিওট্রপিক। ঠিক আছে? তাহলে কি? অভিকর্ষ বলের দ্বারা নিয়ন্ত্রণ। ঠিক আছে? অভিকর্ষ বলের দ্বারা নিয়ন্ত্রণ। এবার এগুলোরও আবার ভাগ আছে, ঠিক আছে? তার আগে আমরা দেখে নিই আর একটা কি রয়েছে? হাইড্রোট্রপিক। হাইড্রো মানে কি বলেছিলাম? এখানে আসবে হলো হাইড্রোজেন থেকে জল, তার মানে জলের প্রভাবে যে ট্রপিক চলন তাকে বলা হচ্ছে হাইড্রোট্রপিক। এবারে এই যে 3 ধরনের চলন দেখলে, এই 3 ধরনের চলনেরই দুটো করে ভাগ রয়েছে। দুটো করে ভাগ কি কি? একটা হলো অনুকূল, একটা হলো প্রতিকূল। ঠিক আছে? তিনটের আলাদা আলাদা করে পড়ার দরকার নেই, একটা মনে রাখলেই তিনটেতে তোমরা লিখতে পারবে। কিভাবে দেখো? অনুকূল মানে কি? যখন ফোটোট্রপিক মানে কি? এখানে আলো, তাই তো? তাই আলোর অনুকূলে যখন চলন হচ্ছে তখন তাকে আমরা বলবো হলো অনুকূল ফোটোট্রপিক বা অনুকূল আলোক বৃত্তীয় চলন। এটার বাংলা হলো আলোক বৃত্তীয় চলন। ঠিক আছে? আর যখন আলোর বিপরীতে হবে তখন হবে হলো প্রতিকূল। আরেকটা রয়েছে হলো তির্যক। আলোর সঙ্গে যখন তির্যকভাবে হবে তখন হবে তির্যক আলোকবর্তী চলন বা আলোক তির্যকবর্তী। ঠিক আছে? তেমনি জিওট্রপিকের ক্ষেত্রেও রয়েছে অনুকূল, মানে মাধ্যাকর্ষণের দিকে যখন হবে তখন হবে অনুকূল, মাধ্যাকর্ষণের বিপরীতে যখন হবে তখন হবে প্রতিকূল, আর যখন মাধ্যাকর্ষণের সঙ্গে তির্যকভাবে হবে তখন হবে তির্যক অভিকর্ষ। তাহলে মাধ্যাকর্ষণের অনুকূল বলতে কি? যেমন মূল মাধ্যাকর্ষণের দিকে যাচ্ছে, কাণ্ড মাধ্যাকর্ষণের বিপরীতে যাচ্ছে, সেটা প্রতিকূল। ঠিক আছে? আর তির্যক কি? পার্শ্বীয়ভাবে যখন যাবে, যেমন দেখো একটা গাছের মূল কীরকম হয়, ধরো এটা একটা গাছ, ঠিক আছে? এরকমভাবে তো মূলের শাখা প্রশাখাগুলো বিস্তার লাভ করে। তাহলে দেখো একটা গাছ, ঠিক আছে? এবার এই যে মূলটা, এই মূলটা কি? মাধ্যাকর্ষণের দিকে, কিন্তু এগুলো কি সাইডভাবে গেছে, এগুলো হলো তির্যক। বোঝা গেল? আর প্রতিকূলটা কি? এটা ওপরের দিকে গেছে, তাই এটা হলো প্রতিকূল। ক্লিয়ার? আচ্ছা, আর একটা হলো হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিক মানে কি? এটা হলো জলের অনুকূলে গেলে হবে অনুকূল জলবৃত্তীয় চলন, আর যদি প্রতিকূলে যায় তখন হবে হলো প্রতিকূল জলবৃত্তীয় চলন। ঠিক আছে? যেমন কি? জল কোথা থেকে শোষণ করে? মাটির নিচে জল আছে, এখান থেকে জল শোষণ করে। তাহলে মূল কি যাচ্ছে? জলের দিকে যাচ্ছে, তাহলে এটা হলো অনুকূল। কাণ্ড জলের বিপরীতে যাচ্ছে, এটা হলো প্রতিকূল। এই বিষয়টা যদি বুঝে যাও না, তাহলে এই যে 3টে টপিক চলন পরীক্ষায় প্রশ্ন আসে, বড় প্রশ্নও আসে, ডেসক্রাইব করতে হয়, তোমাদেরকে কিন্তু পুরো ডিটেলসে 2 পাতা 3 পাতা মুখস্থ করতে হবে না। এই জিনিসগুলো যদি বুঝে পড়ো এমনিই কিন্তু তোমরা লিখতে পারবে, একদম পয়েন্ট পয়েন্ট করে ছবি দিয়ে সুন্দর করে লিখবে। ঠিক আছে? ধরো ফোটোট্রপিক লিখলে, ফোটোট্রপিক লেখার পরে এটার উপর একটা ছবি দিয়ে দিলে, অনুকূল প্রতিকূল তির্যক আলাদা 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 করে পয়েন্ট করবে, পয়েন্ট করে লিখলে। জিওট্রপিকের ক্ষেত্রেও সংজ্ঞা দিলে, সংজ্ঞা তারপর বৈশিষ্ট্য, তো সংজ্ঞা থেকেই হয়ে যাবে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, কোনো কনফিউশন,
ফটোট্রপিক নিয়ে, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। আর যদি তোমাদের মনে হয় যে না টপিক চলনের এই বিষয়টার ওপর একটা নোট দিয়ে দিলে ভালো হয়, কারণ বইতে তো অত পয়েন্ট করে থাকে না যে কোনভাবে লিখলে আমরা পরীক্ষায় 90 অ্যাবাভ স্কোর করতে পারবো, ঠিক আছে, 95 অ্যাবাভ স্কোর করতে পারবো, তার জন্য লেখার টেকনিক আছে। যারা টপার হয় তারা কীভাবে লেখে, সেই লেখার টেকনিকগুলো কিন্তু তোমাদেরকে অ্যাবজর্ব করতে হবে। তো সেই লেখার টেকনিক সম্বন্ধে যদি তোমাদের মনে হয় যে ম্যাম এটার একটু নোটটা সেইভাবে করে দিলে ভালো হয়, আমাকে কমেন্ট সেকশনে জানিও। টপিক চলনের নোটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু পুরো নোটটা আমি তোমাদের দিয়ে দেবো। এছাড়া যখন চ্যাপ্টার শেষ হবে আমরা তো কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করবোই। টপিক চলনটা যেহেতু ইম্পর্টেন্ট, ভিভিআই একদম। যদি এটা নোট বানাতে না পারো, যদি মনে হয় যে না আমি দিয়ে দিলে তোমাদের হেল্প হবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি কিন্তু নেক্সট এটার নোটটা তৈরি করে কিন্তু তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, যে কিভাবে লিখলে তোমরা যদি এটাতে 7 থাকে 7 আউট অফ 7 পাবে, কি 8 আউট অফ 8 পাবে, বা 5 আউট অফ 5 পাবে। কোনো রকম নাম্বার কিন্তু কাটবে না। এক্সামে কিন্তু 95+ স্কোর করতে গেলে লেখার টেকনিক শেখাটা কিন্তু খুব দরকার, যে আমি কিভাবে লিখবো। হ্যাঁ, কারণ বইতে দেখবে কি, বইতে কিন্তু এগুলো কোনো পয়েন্ট করে কোনোভাবে থাকে না। কখন পয়েন্ট দেবো, কখন ছবি দেবো, ছবিটা কোন দিকে দেবো, এই ডান দিকে দেবো না বাঁ দিকে দেবো, এই জিনিসগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। তো যদি মনে হয় আমি নোট করে দিলে এগুলো শিখতে তোমাদের হেল্প হবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমি নোট করে আমি সেটার উপরেও কিন্তু তোমাদের একদম ক্লাস, পুরো নোটটারই কিন্তু ক্লাস দিয়ে দেবো। তো টপিক চলনটা বোঝা গেল কি হচ্ছে টপিক চলনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সট ডে আমরা ন্যাস্টিক চলনটা করব। তার আগে তোমরা টপিক চলনটা দেখো, যদি কোনো অসুবিধা হয় জানাবে, তাহলে সেই অসুবিধার জায়গাগুলো কমপ্লিট করে তারপরে আমরা ন্যাস্টিক চলনটা কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে একদম ফার্স্ট চ্যাপ্টারের প্রথম পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে নেক্সট ক্লাসে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিওর আপডেটস পাওয়ার জন্য। আজকের মতো এইটুকুই। সবাই খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো করে প্রিপারেশন নাও। থ্যাংক ইউ।